আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মার্কেটিং বিভাগের এমবিএ শেষ বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি দেশের বা বিশ্বের এই দুর্যোগকালীন সময়ে তোমরা ঘরে আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমিও ভালো আছি। আমি তোমাদের জন্য ওয়েট করছি। যারা লাইভে আসবে সঙ্গে সঙ্গে রোল নম্বরটা লিখে দিবা, কমেন্ট বক্সে রোল নম্বর লিখে দেবে। ওয়ালাইকুম আসসালাম শামীম আহমেদ। আমি বলছি যারাই লাইভে আসবে সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রোল নম্বর লিখে দিবা। আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি। এর আগে একটা রেকর্ডিং ক্লাস দিয়েছিলাম। আশা করি তোমরা শরাফ স্যার আপনি আসছেন, ভালো আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরা ভালো আছো এবং রেডি হয়ে বসে আছো। আমি পিডিএফ ফাইলটা আগেই দিয়েছিলাম। অ্যাজ ইউ নো যে এই তোমার বই কিনতে পারোনি, তাই আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিয়েছিলাম। তো আমি শুরু করব। যারা আসতে পারোনি তারা আসতে থাকো এবং যারা এসছো তারা তোমাদের রোল নম্বরটা লিখে দিও রেকর্ড রাখার জন্য। তো মাই ডিয়ার স্টুডেন্ট, নো মোর ডিসকাস, আমি তোমাদেরকে সরাসরি মূল পর্বে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু বাবারে বাবা, এটা গেল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আমার প্রথম ক্লাস। তোমাদের সবার কাছ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। একটু সময় বেশি লাগলেও মন খারাপ করবো না। আর যদি একটু বোর লাগে বলো, আমি গল্প বলবো ইনশাল্লাহ। তো আমি আমার পরিচয় দিচ্ছি। আমি এস.এম. রকিবুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তোমরা জানো যে আমি যে কোনো লেকচার যদি রেকর্ড করি সেটা আমার নামের একটা চ্যানেল আছে, সেখানে দিয়ে দেই। জিয়াউল, ওয়ালাইকুম আসসালাম। তো শুরু করি আমরা। এটা আমার লেকচার 2। আমি যেহেতু একটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, সেই হিসাবে এটা আমার দ্বিতীয় লেকচার। আমাদের প্রথম অধ্যায়ের নাম ছিল ফিল্ড ওয়ার্ক। আমি সেটার উপরেই আলোচনা করব। ফাউন্ডেশন আমি করেছি। আমাদের স্টাডি এরিয়া হলো ফিল্ড ওয়ার্ক। আজকে 11 তারিখ, লেকচার নাম্বার 2। আমাদের রিকমেন্ডেড বুকস হলো এটা। তোমরা আশা করি কিনে নিবা অথবা ব্যবস্থা করে নিবা। আমাদের লার্নিং অবজেক্টিভ ফর দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ টু নো মার্কেটিং রিসার্চ, ইম্পর্টেন্স অফ মার্কেটিং রিসার্চ, স্টেপস অফ মার্কেটিং রিসার্চ, নেচার অফ ফিল্ড ওয়ার্ক, ডাটা কালেকশন প্রসেস, সিলেক্টিং ফিল্ড ওয়ার্কার্স, ট্রেনিং অফ ফিল্ড ওয়ার্কার্স, সুপারভাইজিং ফিল্ড ওয়ার্কার্স অ্যান্ড ইভ্যালুয়েটিং ফিল্ড ওয়ার্কার্স। টোটাল লার্নিং এরিয়া হচ্ছে এটা। এর মধ্যে আমরা পড়িয়েছি তোমার রিসার্চ সম্পর্কে বলেছি, এর ইম্পর্টেন্স বলেছি, স্টেপস অফ মার্কেটিং রিসার্চ বলেছি। আজকে আমাদের ফিল্ড ওয়ার্ক নিয়ে আলোচনা। অ্যাজ ইউ নো, অ্যাজ এ রিসার্চার in the field of marketing has to perform a specific steps for conducting the activities. Out of the total 6 activities, number 4th steps is called field work, in which the researcher can collect data from the field level. So, মাঠ কার্য হচ্ছে বাজারজাতকরণ গবেষণার চতুর্থ ধাপের কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। অ্যাজ ইউ নো, ডাটা ইজ দ্য ব্লাড ইন রিসার্চ। ডাটা ইজ দ্য ব্লাড ইন রিসার্চ। উইদাউট ব্লাড, no human being can survive, and without data, no research can run even a single period of time. So
এই চতুর্থ অধ্যায় থেকে আমরা কি করছি, এই চতুর্থ ধাপে থেকে আমরা ফিল্ড ওয়ার্ক করছি, মাঠ কার্য করছি, যার মূল কাজ হচ্ছে ডাটা কালেকশন করা। এই জন্য বলা হয় ফিল্ড ওয়ার্ক ইজ এ কম্বিনেশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস লাইক টু কমিউনিকেট উইথ দ্য টার্গেট রেসপন্ডেন্ট। আমি যে ডাটা সংগ্রহ করব, কার কাছ থেকে করব? রেসপন্ডেন্টের কাছ থেকে। রেসপন্ডেন্ট মানে হচ্ছে সারাদানকারী। এই সারাদানকারীর সাথে তোমাকে কি করতে হবে? যোগাযোগ করতে হবে, তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। টু অপারেট সার্ভে অ্যান্ড অবজারভেশন, এখানে তোমার কি করতে হবে? জরিপ কাজ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, আর কি করতে হবে? কালেকশন অফ প্রাইমারি ডাটা। আমরা বলি মাঠ কার্য হলো প্রাথমিক উপাত্ত সংগ্রহের জন্য সারাদানকারীদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করা। To make a effective communication with the respondent in order to collect primary data from the respondent. তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে কি যে আমরা ডাটা মানে কালেকশন করব কিসের মাধ্যমে? মাঠ কার্যের মাধ্যমে। তাহলে মাঠ কার্য কাকে বলছি? মাঠ কার্য হচ্ছে প্রাথমিক উপাত্ত সংগ্রহের জন্য সারাদানকারীদের সাথে কি কার্যকর যোগাযোগ নিশ্চিত করা, অর্থাৎ এর মাধ্যমে প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা। এটা জরিপের মাধ্যমে হতে পারে, এটা অবজারভেশনের মাধ্যমেও হতে পারে। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এই যে ডাটা কালেকশন করছি আমরা প্রাইমারি ডাটা, এর একটা মেথড আছে। এই মেথডটার আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি যে মার্কেটিং রিসার্চ। মার্কেটিং রিসার্চের বিশুদ্ধ দুটা পদ্ধতি হলো সার্ভে আর অবজারভেশন। সার্ভের বাংলা হলো জরিপ, অবজারভেশনের বাংলা হলো পর্যবেক্ষণ করা। আর প্রাইমারি ডাটা রিসার্চের জন্য যেটা হয় সেটা হলো পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে হতে পারে, অর্থাৎ তুমি রেসপন্ডেন্টের সাথে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারো। তুমি ওভার দ্য মোবাইলে বা টেলিফোনে ফোন করে তথ্য সংগ্রহ করতে পারো। তুমি ডাক যুগে একটা প্রশ্নপত্র পাঠিয়ে দিয়ে তার উত্তর আশা করতে পারো। অথবা বর্তমান যেটা সবচেয়ে মানে আধুনিক পদ্ধতি, সেটা অনলাইন ইন্টারভিউ সিস্টেম বা অনলাইন ডাটা কালেকশন। অর্থাৎ মার্কেটিং রিসার্চের জন্য মাধ্যমে তুমি যেটা করবা সেটা হলো সার্ভে করবা, অবজারভেশন করবা। এবং প্রাইমারি ডাটা কালেকশনের জন্য যে প্রসিডিউরটা আছে, পার্সোনাল ইন্টারভিউইং মেথড, টেলিফোন ইন্টারভিউ মেথড, sent questionnaire through mail or post office, and online interview. And you can use tools in these steps, methods. Questionnaire বলেছিলাম আগের ক্লাসে, a set of question to collect relevant data from the respondent. It may be structural questionnaire or unstructural, maybe multiple choice question, maybe direct question, maybe yes or no question, whatever. মনে রাখবা তথ্য সংগ্রহের জন্য যে টুলসগুলো ব্যবহৃত হয় তার মধ্যে কোশ্চেনিয়ার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টুলস। অ্যান্ড ইলেকট্রনিক টুলস, তুমি যে মেকানিক্যাল যে মিডিয়াগুলো আছে, মানে মোবাইল ফোন ইজ এ ইলেকট্রনিক মিডিয়া, টেলিফোন ইজ এ ইলেকট্রনিক মিডিয়া, ইমেল ইজ এ ইলেকট্রনিক মিডিয়া। মানে ইলেকট্রনিক যত ডিভাইস আছে সেই ডিভাইসগুলো নিয়ে তুমি যখন ডাটা কালেকশন করবা তখন বলা হবে এটা টুলস ফর বা টুলস অফ মার্কেটিং রিসার্চ। দিস ওয়ে ইউ ক্যান কালেক্ট প্রাইমারি ডাটা। দিস ইজ কল্ড মার্কেটিং রিসার্চ মেথড। কোনো জিনিস বুঝতে না পারলে দয়া করে ইনবক্সে কমেন্ট করবা, আমরা এটা করব, আমি আবার তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই যে ফিল্ড ওয়ার্ক, এর কতগুলো বৈশিষ্ট্য আছে। তোমাদের এ পার্ট, বি পার্ট, সি পার্ট, এই জন্য আমি এগুলো অ্যাভয়েড করে নিই, স্কিপ করিনি। আমি অল্প অল্প করে নিয়ে আসছি বোঝানোর জন্য। আমি এগুলো তোমাদের দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের সাথে এটা আছে। দেখো মাঠ কাজের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন একটা বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে কি করা হয়? প্রাইমারি ডাটা কালেকশন করা হয় এবং তত্ত্বাবধান করা হয়। কালেকশন অ্যান্ড সুপারভিশন অফ প্রাইমারি ডাটা। আমি আবারও বলছি, গবেষণা মানেই হলো ডাটা কালেকশন করা। ডাটা কালেকশন ছাড়া কোনো গবেষণা হয় না। আর ফিল্ড ওয়ার্কের কাজই হচ্ছে ডাটা কালেকশন। ফর দ্যাট রিজন দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফিল্ড ওয়ার্ক ইজ টু কালেকশন অ্যান্ড সুপারভিশন অফ
primary data. The second thing is maintain communication with the respondent. এই যে যারা তোমাকে তথ্য দেবে তাদেরকে বলা হয় রেসপন্ডেন্ট বা সাড়াদানকারী। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। এরপরে আছে ইন্টারভিউর মাধ্যমে ডাটা কালেকশন করা। এটা একটা বৈশিষ্ট্য। এখানে একটা বৈশিষ্ট্য কি, এই ডাটাগুলো যে কালেকশন হয় এই 3টা মেথড রয়েছে, 4টা মেথড, 5টা মেথড, যেটাই বলুক না কেন, তার মধ্যে প্রথম হচ্ছে ইন্টারভিউ মেথড। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তুমি অবজার্ভ করতে পারো। একটা মলে গেলা, বাইং বিহেভিয়ার দেখতেছো, একটা দোকান গেলা, একটা দোকানে তুমি গেলা, দোকানদার তোমার প্রোডাক্ট সম্পর্কে কি বলছে, তুমি তো তোমার তো পরিচয় তুমি দিবা না। অবজারভেশন, এটা ছদ্মবেশে হতে পারে। স্যার এই সাবজেক্ট কি ইংলিশ ভার্সন না? না, এটা ইংলিশ ভার্সন না, কিন্তু তোমরা এখন স্মার্ট স্টুডেন্ট। আমি লেকচারগুলো এমনিতে মানে যেটা তৈরি করেছি এটা ইংলিশেই তৈরি করেছি, বাট আমি বাংলা বলছি, বইও বাংলা আছে। বাংলা বইয়ে আছে, তোমরা দেখবা। আমি শুধু এই যে তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, আমি কিন্তু বাংলা বলছি, একটু খেয়াল করবা। কিন্তু আমাদেরও তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, বুঝো না? তোমরা প্রফেশনাল লেভেলের স্টুডেন্ট, এই জন্য আমরা করি কি, ওই লেকচারটা একটু হেডলাইনগুলো ইংলিশে তুলে নিয়ে আসি আর ব্যাখ্যাগুলো বাংলায় দিই। যেটা লেকচার মেথডে করি সেটাই করছি, ভয় পেও না, বইয়ে বাংলায় দেওয়া আছে। আমি বলছিলাম যে মাঠ কাজের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। একটা হলো কি, যে প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা এবং তত্ত্বাবধান করা, কালেকশন অ্যান্ড সুপারভিশন অফ প্রাইমারি ডাটা। আরেকটা বলছিলাম কি, মেনটেন কমিউনিকেশন উইথ দ্য রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট মানে কি, সারাদানকারী। তুমি যার ইন্টারভিউ নিবা, যে তোমার তথ্য দিবে, তোমাকে তথ্য দেবে, তার সাথে যোগাযোগ করা। তার সাথে তুমি যদি যোগাযোগই না করো, তাহলে তুমি তার ইন্টারভিউ নেবে কেমন করে? হুট করে গেলে তো হবে না, কারণ দরকার কিন্তু ওই রেসপন্ডেন্টের না। গবেষণা তুমি করছো, রেসপন্ডেন্ট তোমার কাছে ভেরি ইম্পর্টেন্ট পারসন, ইউ হ্যাভ টু কনভিন্স হার। তো হার অর হিম। কালেকশন অফ ডাটা থ্রু ইন্টারভিউ। তুমি ইন্টারভিউ মানে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারো। তুমি অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে কি করো, ছদ্মবেশে গেলা, মনে করো যে তোমার পণ্যের বিক্রি হচ্ছে না, তোমার একটা পণ্য বিক্রি হচ্ছে না, এটা প্রবলেম। কেন বিক্রি হচ্ছে না? তুমি করলে কি, ছদ্মবেশে বের হলা যে দোকানদার আমার পণ্য সম্পর্কে কাস্টমারকে কি বলে। যেমন মনে করো এটা হলো একটা সাবান, মনে করো একটা সাবান। এখন তুমি গিয়া দোকানে বলা, ভাই এই সাবানটা আছে? বলো না, এই সাবান নাই। তখন বললো অন্য সাবান আছে না, এটা নেন, এটা নেন। না, আমাকে ওই সাবানই থাকলে দেন, নাহলে অন্য সাবান নিব না। মানে তুমি তোমার সাবানের কথা বলছো, কিন্তু ডিসপ্লেতে সব সাবান দেখা যাচ্ছে, কিন্তু তোমার সাবানটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে না। পরে তুমি চলে যাচ্ছিলা, তখন ডাক দিয়ে বললো যে ভাই এই নেন, এই সাবান তো চলে না, তাই নিচে রাখি। তার মানে কি, এখানে আমি একটা জিনিস অবজার্ভ করলাম। অবজারভেশনটা কি হলো, যে সেলসম্যানস আর নট মানে ইন্টারেস্টেড টু সেল মাই সোপ। আমার সাবান বিক্রি করতে ইন্টারেস্টেড না। তাহলে প্রশ্ন হবে, কেন আমার সাবান বিক্রি করতে চাচ্ছে না? তার মানে কি, তুমি কিন্তু সমস্যার সমাধান পাওনি, বরং একটা সমস্যা তোমাকে আরেকটা প্রশ্ন জমানো দিল, যে হোয়াই দ্য সেলসম্যান আর নট ইন্টারেস্টেড টু সেল মাই সোপ। ওটা খেয়াল করেছো? এই জন্য অবজারভেশন। আরেকটা হলো কি, তুমি মেইল করতে পারো একটা কোশ্চেনিয়ার। আমি মনে করো আমার রেসপন্ডেন্ট থাকে হলো টাঙ্গাইলে, আমি ঢাকা থেকে ডাকযোগে একটা মেল পাঠালাম, কিছু গিফট দিয়ে দিলাম সাথে, কারণ এমনি তো আর চিরা ভিজবে না, একটু পানি টানি দিতে হয়, বুঝছো? যারা ওই করে ডাটা কালেকশন করে, তারা অনেক সময় ঘুষ দেয়। যেমন তোমরা লক্ষ্য করে দেখবা, ওষুধ কোম্পানির যারা এজেন্ট, সেলস এজেন্ট, তারা করে কি, ডাক্তারের কাছে যায়, এত বড় বড় ওষুধ নিয়ে যায়, ফ্রিজ নিয়ে যায়, টিভি নিয়ে যায়, এগুলো মোটিভেট করার চেষ্টা করে, যাতে করে ডাক্তার তার মেডিসিনটাকে প্রেসক্রাইব করে। এখন তোমার দরকার তথ্য, রেসপন্ডেন্টের তো দরকার নেই তথ্য দেওয়ার। এখন তোমার কাছে রেসপন্ডেন্ট হচ্ছে বসকে সন্তুষ্ট করার জন্য একটু গিফট দিলা, যাতে করে সে প্রশ্ন উত্তরগুলো দেয়। কারণ তুমি যদি এমনি দাও, তাহলে সে ফেলে রাখবে, খুলেই দেখবে না। এই জন্য মেল করো, আর অনলাইনেও করো, তোমাকে এখানে মোটিভেশন করতে হবে। এই 5টা বৈশিষ্ট্য আমি বললাম কি, মাঠ কাজের বৈশিষ্ট্য। পরবর্তী স্লাইড দেখো। এই যে ফিল্ড ওয়ার্ক, তাহলে ফিল্ড ওয়ার্ক যারা করে তাদেরকে বলা হয় ফিল্ড ওয়ার্কার বা ফিল্ড ফোর্স। তাহলে এই ফিল্ড ওয়ার্কার কারা? আমরা একদম 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 সিম্পলি বলতে পারি যে সমস্ত কর্মীরা মাঠ লেভেল থেকে
তথ্য উপাত্ত সংগ্রহ করে, প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করে, তাদেরকে বলা হয় মাঠকর্মী। According to Naresh K. Malhotra and Dash, the field force consists of interviewers and supervisors involved in data collection. অর্থাৎ ডাটা কালেকশন করার জন্য যে সমস্ত ইন্টারভিউয়ার, অর্থাৎ যারা ইন্টারভিউ নেয় অথবা যারা সুপারভাইজ করে, তাদের যে মানে একটা ইনভলভমেন্ট, সেটাকেই বলা হচ্ছে সুপারভাইজার। বাংলাটা অনেক সুন্দর, যে সমস্ত ব্যক্তি বা কর্মী সরাসরি মাঠ থেকে ডাটা সংগ্রহ করে, তাদেরকে বলা হয় মাঠকর্মী। এখন মাঠকর্মী যে ডাটা সংগ্রহ করে, নিচের ভিডিওটা দেখো, একটু ফিগারটা একটু দেখো। ফিল্ড ওয়ার্কার ইনভলভ ইন কালেকশন অফ প্রাইমারি ডাটা থ্রু এটা কল আসছিল, থ্রু অবজেক্টিভ কনভারসেশন বাই অবজার্ভিং দ্য অ্যাটিটিউড, বিহেভিয়ার অ্যান্ড কনভারসেশন। মানে ফিল্ড ওয়ার্কারের কাজ হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশনের সাথে সম্পৃক্ত হওয়া, আর এই কাজটি তাহারা দুইভাবে করতে পারে। একটা উদ্দেশ্য ভিত্তিক আলোচনার মাধ্যমে করতে পারে, যেখানে আলোচনা, কনভারসেশন মানে আলোচনা হবে যার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। যেমন আমাদের প্রোডাক্টটা কিভাবে বিক্রি বাড়ানো যায়, এরকম একটা অবজেক্ট নিয়ে তুমি আলোচনা শুরু করেছো। তখন আলোচনাটা কিন্তু হাউ টু ইনক্রিজ সেলস ভলিউম ফর দ্য অফ দ্য প্রেজেন্ট প্রোডাক্ট, তার মানে এখানে একটা অবজেক্টিভ আছে। এখন মনে করো যে দ্বিতীয় হলো বাই অবজার্ভিং। কারণ কি, দেখো, যখন তুমি পার্সোনাল ইন্টারভিউ নিতে যাবে, তখন কিছু ফেক ঘটনা ঘটতে পারে। যেমন যিনি রেসপন্ডেন্ট, তিনি ভুয়া তথ্য দিতে পারেন, মন গড়া কথা বলতে পারেন। এই তথ্যটা দিয়ে যদি তুমি ডিসিশন মেকিংয়ে যাও, তাহলে সেটা তোমার জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। এই জন্য সবসময় যে কনভারসেশন ভালো রেজাল্ট দেয় তা না। যেমন আমি যখন রেকর্ডিং ক্লাস নেই, আমি পজ করে 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 দিতে পারি, কিন্তু লাইভ ক্লাসে কিন্তু তোমাকে ডাটা বেস হতে হবে, এবং এখানে কিন্তু ফেক বা মানে কৃত্রিমতা করার কোনো সুযোগ নেই, কারণ আই মিন লাইভ নাও। আবার তুমি মনে করো যে ন্যাচারাল অ্যাকশন যেটা আর কি, যেমন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে বাজার করতেছি। এখন কেউ যদি আমাকে আগে থেকে বলে যে তুমি বাজারে যাবে, আমি পেছন থেকে ক্যামেরা দিয়ে তোমার বাজার করা ধরবো, তখন কিন্তু আমার আচরণ কিন্তু একটু আর্টিফিশিয়াল হয়ে যাবে, ন্যাচারাল আর থাকবে না। এই জন্য আমার যে তথ্যগুলো দরকার, তা যদি একটু কোয়ালিটিফুল হয়, গুণগত মানের হয়, তখন আমাকে কী করতে হবে, এই যে এই রেসপন্ডেন্টের আচরণগুলো, মনোভাব, আচরণ, কথাবার্তার ধরন, সে আসলে তার মনের কথা কি আর মুখের কথা কি এক কিনা, এগুলো ফেশিয়াল এক্সপ্রেশন থেকে বোঝা যায়। তখন এটা করা হয় কি, অবজার্ভ করা হয়, পুরো প্রশ্ন করা হবে না, অবজার্ভ করে করে আমরা ডাটা কালেকশন করব। মানে এখানে একটু পরে জানতে পারবো যে অবজার্ভ করার মতো দক্ষতা, যোগ্যতাও কিন্তু একজন কি ফিল্ড ওয়ার্কারের থাকতে হবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। একজন ফিল্ড ওয়ার্কারের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। একজন ফিল্ড ওয়ার্কার যিনি ডাটা কালেকশন করেন এবং প্রাইমারি ডাটা, তিনি এই যে ডাটা সংগ্রহ করেন, এর একটা উদ্দেশ্য ভিত্তিক আলোচনার মাধ্যমে করেন। একজন ফিল্ড ওয়ার্কার অবজার্ভিংয়ের মাধ্যমেও ডাটা কালেকশন করতে পারে, বাই following the attitude of the respondent, by observing the behavior of the respondent, by the conversation with third party of the respondent। অর্থাৎ তৃতীয় ব্যক্তির সাথে কি, যেমন মনে করো আমি তোদের বলছি কতগুলো তথ্য, যেমন মনে করো দুইজন ব্যক্তির মধ্যে তুমি একটা আলোচনা শুরু করে দিলা, তুমি কিন্তু বুঝতে দিলা না যে তুমি তাদের আলোচনাটা কিন্তু অবজার্ভ করতেছো। তখন ওদের মধ্যে যে আলোচনা করে একটা প্রোডাক্ট নিয়ে, তখন কিন্তু ওরা ন্যাচারাল কথা বলবে, মনের কথা বলবে। ক্যামেরা, লাইট, অ্যাকশন, তখন কিন্তু মনের কথা খুব কম হয়, বুঝছো? এই জন্য ফোকাস গ্রুপ, তোমরা অনার্স 4th ইয়ারে পড়েছ, ফোকাস গ্রুপ ডিসকাশন টু কালেক্ট কোয়ালিটি কি বলে ডাটা, ডেপথ ইন্টারভিউ, প্রজেক্টিভ টেকনিক, ওয়ান কনভারসেশন, ওয়ান টু মেনি কনভারসেশন, ওই যে গ্লাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওয়ান সাইড গ্লাসেস, তুমি ভেতরে কি করছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না। ফলে কি হয়, আসল তথ্যগুলো বেরিয়ে আসে। এগুলো সবই অবজারভেশন মেথডের একটি টেকনিক যারা ফিল্ড ওয়ার্কাররা ব্যবহার করে থাকে।
আর একটা কথা মনে রাখবা, ফিল্ড ওয়ার্কার যেহেতু প্রাইমারি ডাটা কালেকশন করে, definitely they never collect data from lab or library or any other published place and work in a field area. তারা অবশ্যই কাজ করে মাঠ পর্যায়ে। আমি আশা করি আমি এটা বুঝাতে পেরেছি, বইয়ের মধ্যে আছে একটু কম বেশি। তোমরা এই লেকচারটা তো আবারও দেখতে পারবা, তখন নিজেরা নিজেরা লিখবা, দেখবা নিজের জ্ঞানের পরিধি অনেক বেড়ে গেছে। পরবর্তীতে আসো, কোয়ালিটিস অফ এ গুড ফিল্ড ওয়ার্কার। একজন দক্ষ, ওই যে বললাম না যে অবজারভেশন করার কিন্তু যোগ্যতা থাকতে হবে। একজন দক্ষ ফিল্ড ওয়ার্কারের কতগুলো যোগ্যতা থাকতে হয়। এই যোগ্যতাগুলোর মধ্যে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: শারীরিক, নৈতিক আর সামাজিক। শারীরিক, নৈতিক এবং সামাজিক গুণাবলী। এই গুণাবলীগুলো তাকে তোমার একজন দক্ষ ফিল্ড ওয়ার্কার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যেমন ফিজিক্যাল কোয়ালিটি অফ এ গুড ওয়ার্কার। এখানে আমি 1, 2, 3, 4, 5, 6টা ক্যারেক্টারিস্টিক্স বা কোয়ালিটি লিখছি। একটা হলো প্লিজেন্ট পার্সোনালিটি, এর বাংলা হলো মোহনীয় ব্যক্তিত্ব। যদি তোমার আচরণে বা ব্যক্তিত্বে অন্য কেউ মোহিত হতে না পারে, তুমি যদি সারাদানকারীকে মোহিত করতে না পারো, তাকে যদি তোমার অভিভূত করতে না পারো, তাহলে তোমার মধ্যে বোঝা যাবে যে ফিজিক্যাল কোয়ালিটি নেই। ইউ হ্যাভ টু কনভিন্স ইউর রেসপন্ডেন্ট বাই ইউর প্লেজেন্ট পার্সোনালিটি। এমনভাবে কথা বলতে হবে যে সারাদানকারী যেন বুঝতে পারে যে এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে সারাদানকারীর মর্যাদা বৃদ্ধি পাবে। এমনভাবে গুরুত্ব দিতে হবে, তাকে অনেক গুরুত্ব দিয়ে তাকে তার যে সে যে একটা ভিআইপি, তার এই 2 মিনিট সময় দেওয়া যে তোমার জন্য অত্যন্ত গর্বের, এবং তাকে বারবার সরি বলে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, কিন্তু কল প্রতিষ্ঠানের স্বার্থে আপনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ইন্টারভিউ নেওয়াটা আমার দরকার। এই দেশের জন্য আপনার এই ইন্টারভিউটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু তোমাকে কি করবে? হেল্প করবে কি করতে? সঠিক তথ্য বের করে আনতে। আরেকটা হলো সুস্বাস্থ্য, সাউন্ড হেলথ। স্বাস্থ্যই সকল সুখের মূল, একটা প্রবাদ আছে। যার স্বাস্থ্য সুন্দর, তার মধ্যে সুপুরুষ একটা ভাব থাকে। তার আচরণ, কথাবার্তা, যেমন পেট ফোলা, হ্যাঁ, তার ওই কি বলে, তার বডি স্ট্রাকচারটা এমন যে পেটটা ফোলা, মনে হয় যে মানে না জানি কত খায়। এই ধরনের লোক কিন্তু ভালো ইন্টারভিউ হতে পারে। ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। আমি বলতে চাচ্ছি সাউন্ড হেলথ বলতে পেট উঁচা না, একটা ভালোই থাকবে, বডি স্ট্রাকচার থাকবে, তার মানে শারীরিক কোনো অসঙ্গতি থাকা যাবে না, পরিশ্রম করার মতো মানসিক ক্ষমতা থাকতে হবে। কারণ একজন রেসপন্ডেন্টকে অনেক ধাক্কা খেতে হয়, রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, গাছের নিচে বসতে হয়, 5 তলায় উঠতে হয়, আবার গাছতলায়ও থাকতে হয়। এই জন্য তার শারীরিক সুস্থতা একটা গুরুত্বপূর্ণ গুণাবলীর মধ্যে পড়ে, যা শারীরিক গুণাবলী। এরপর হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড সুইট ভয়েস, সুদর্শন চেহারা ও সুন্দর কণ্ঠ। কিছু কিছু মানুষ আছে দেখবা যে সুন্দর কণ্ঠের জন্য যথেষ্ট সুনাম অর্জন করতে পারে। তোমাদের দেখতে কি কষ্ট হচ্ছে নাকি? একটু এগিয়ে দিই, বড় করে দিলাম, হ্যাঁ। অর্থাৎ সুন্দর সুদর্শন চেহারা এবং সুন্দর ভয়েস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই জন্য দেখবা যারা উপস্থাপনা করে তারা কিন্তু সুন্দর ভয়েসের অধিকারী হয়। আমাদের মতো চিকন কণ্ঠ দিলে কিন্তু সেটা হবে না। তারপরেও বলছি এটা ন্যাচারাল হয়, কারণ আল্লাহ তাআলা প্রদত্ত হয়। অনেকে আবার চেষ্টা করে, বিভিন্ন ধরনের টেকনিক আছে, কণ্ঠ শেখা, ভাষা চয়ন করা, এগুলো দিয়ে তারা আগাতে পারে। আরেকটা হলো তোমার সাইট অ্যান্ড হিয়ারিং। এটা হলো দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি। এই দৃষ্টি কিন্তু 2 ধরনের বোঝায়, অন্তর্দৃষ্টিও বোঝায়। অর্থাৎ তোমাকে রেসপন্ডেন্টের আচরণ বুঝতে হবে, রেসপন্ডেন্টের আচরণ বুঝতে হবে, তার দৃষ্টিভঙ্গি বুঝতে হবে, আর সেই দৃষ্টিভঙ্গির সাথে নিজের দৃষ্টিভঙ্গিটাকেও মিলাতে হবে। এবং শ্রবণ শক্তি, যে তোমরা অ্যাড দেখো না, যে ওয়াইফ বলে হাজব্যান্ডকে যে বাজার থেকে একটা হাঁস নিয়ে এসো, হাজব্যান্ডের শ্রবণ শক্তি হলো কম, সে বাঁশ নিয়ে আসছে।
তাহলে এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মধ্যে কি শ্রবণ শক্তির একটা ল্যাকিং ছিল। কিছু বলবো মা? লাইভ হচ্ছে, লাইভ লাইভ পজ হবে না, খাও তুমি, আমার ছোট মেয়ে। তো এই যে হিয়ারিংটা, যেমন ওই যে তুমি একটা একটা অ্যাড দেখছিলাম যে ওই বাদের মধ্যে শুয়ে থাকে রাতের বেলায়, হঠাৎ করে বলে ওই যে চানাচুর খেতে না কি যেন একটা খায়, যে সিমের বিসি, কামড় দেওয়ার পরে দাঁত ভেঙে গেছে রে। তো সাইটের জন কি ভাবে, দাঁত ভেঙে গেছে, পুরা গ্রাম সহ চলে আসে। ও বলছে দাঁত ভেঙে গেছে, কিন্তু হিয়ারিং পাওয়ার কম ছিল, ও শুনেছে বাত ভেঙে গেছে। তো এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো কেন হয়? ভালো শোনা না শোনার কারণে। তুমি যদি ভালো শ্রোতা না হতে পারো, ভালো রাইডার হতে পারবা না, ভালো রিডার হতে পারবা না। এই জন্য শ্রোতা, তোমাকে কিছু জানতে হলে আগে শুনতে হবে, শোনার যোগ্যতা থাকতে হবে। আরেকটা হলো ক্লিনলিনেস। ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ভালো পোশাক পরতে হবে, তোমাকে এক্সিকিউটিভ ভাব থাকতে হবে, এবং তোমার যে ইমেজ তা তোমার পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। এবং এটা মাঠকর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, কারণ রেসপন্ডেন্ট তোমার এই পোশাক আশাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এক ধরনের কি পায়, এক ধরনের পজিটিভ একটা নিউজ পায়, মেসেজ পায়, ফলে সে খুব মনোযোগ দিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করে। আরেকটা হলো স্মাইল অ্যান্ড সিম্পলিসিটি। এটা হলো হাসি এবং সরলতা। এখানে বেশি ফোটানি করা যাবে না, ভাব নেওয়া যাবে না। কারণ ভাব নিবা কখন? যখন তুমি লিডার, তোমার কর্মীদের সামনে ভাব নিতে পারো, যখন তুমি বস, তোমার সাবঅর্ডিনেটের সামনে ভাব নিতে পারো। কিন্তু যখন তুমি ইন্টারভিউ নিতে যাও, তুমি গো বেচারা, তুমি গো বেচারা, তুমি ওখানে নিজেকে যদি ভাব নাও যে আমি এখানে আসছি মানে আপনার সৌভাগ্য, রং। তোমাকে যে সময় দিচ্ছে এটা তোমার সৌভাগ্য। তার মানে সরলতা থাকতে হবে, স্মাইল থাকতে হবে, যে কোনো কথায় মন খারাপ করা যাবে না, মুখের মধ্যে একটা হাসি রাখতেই হবে, যে হাসি যেন তোমাকে তার ইন্টারভিউ নিতে সাহায্য করে। এই কয়েকটা ফিজিক্যাল তোমার কোয়ালিটির কথা আমি তোমাকে বললাম, বই আছে, বই থেকে তোমরা আরো ভালো করে পড়ে নিবা। আরেকটা হলো ইথিক্যাল কোয়ালিটিস, নৈতিক গুণাবলী, যার মধ্যে প্রথমই হলো এডুকেশন অ্যান্ড ইন্টেলিজেন্স। দেখো, নীতি নৈতিকতা কখনো পারিবারিকভাবে অর্জিত হয় না, হলেও এটা ওভারঅল হয় না। একটা স্ট্রং নীতি গড়িত হয় এডুকেশনের মাধ্যমে। যার মধ্যে যত শিক্ষা, স্বশিক্ষা থাকবে, সে তত নীতিবান হয়, তার মধ্যে তত বুদ্ধিমত্তা কাজ করে। কাজেই যেহেতু তথ্য বের করে নিয়ে আসতে হয়, এই জন্য গবেষণাকারী অর্থাৎ যিনি ফিল্ড ওয়ার্কার, তাকে কিন্তু টেকনিক্যালি প্রশ্ন করার ক্ষমতা থাকতে হবে। আর টেকনিক্যালি প্রশ্ন করার জন্য তার জ্ঞান থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, সেই বুদ্ধিমত্তা থাকতে হবে। যদি বুদ্ধিমত্তা পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে সে অবশ্যই তোমার কি করতে পারবে, এই এই ইন্টারভিউটাকে একটা সফল ইন্টারভিউয়ে পরিণত করতে পারবে, এবং ডাটাগুলো সঠিকভাবে কালেকশন করতে পারবে। দ্বিতীয় হলো অনেস্টি, সততা। শিক্ষার মাধ্যমে একজন কর্মী যেমন শিক্ষিত হয়, সততার মাধ্যমে তার মধ্যে নৈতিক জ্ঞান অর্জিত হয়। তোমার লক্ষ্য করে দেখবা যে আমাদের এই বাংলাদেশে, আমি অন্য দেশের খবর জানি না, যে তোমাকে বলা হলো যে 100টা কোশ্চেনিয়ার তোমাকে দিল, বা 500 কোশ্চেনিয়ার দিল, যে তোমাকে বলা হলো যে মোহাম্মদিয়া হাউজিং লিমিটে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান নিয়ে একটা গবেষণা করতে বললো। এখন একজন করলো কি, 500 ফর্মের মধ্যে 50টা ফর্ম ফিল আপ করার পরে, মানে রিয়াল ইন্টারভিউ নেওয়ার পরে, বাকি 450 বাসায় গিয়ে নিজেই ভিন্ন ভিন্ন নাম ঠিকানা দিয়ে ফিল আপ করে দিল। এটা কি কোনো সততার পরিচয় হলো? সততার পরিচয় হলো না। এইভাবে মনে রাখতে হবে যে আমি যে কাজটি করছি, এই কাজটা আমাকে সততার সাথে করতে হবে, যাতে করে সিদ্ধান্ত গ্রহণকারী সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমার অসততার কারণে একটা ভুল সিদ্ধান্ত নিলে কোম্পানির ক্ষতি হতে পারে। এই ধরনের একটা অনেস্টি তোমার মধ্যে কাজ করতে হবে। আরেকটা হলো তোমার কি বলে, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে স্বার্থ। তোমার অবশ্যই স্বার্থ থাকতে হবে। তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে যদি কোম্পানি আমার এই ইন্টারভিউর মাধ্যমে বেনিফিটেড হয়, তাহলে আই উইল বি বেনিফিটেড। ইফ মাই ইন্টারভিউ ইজ benefited for the company, then I will be benefited from the company. এই যে মিউচুয়াল ইন্টারেস্ট,
এটা তোমাকে গ্রো করতে হবে, যা গ্রো করাটা খুবই জরুরি, এটা একটা ইথিক্যাল কনসিডারেশন। আর একটু আত্মবিশ্বাস থাকতে হয়। আত্মবিশ্বাস হলে অনেক সময় দেখবা যে ওই ইন্টারভিউ যাওয়ার সময় কেমন কাঁপে, বলে আমি পারবো কি না, কনফিডেন্স লেভেলটা কেমন যেন বেশি হয় না, স্ট্রং হয় না, হাই হয় না। ফলে হয় কি, তারা ওই ইন্টারভিউয়ে গিয়ে সাধারণ প্রশ্ন যারা সে বাইরে থেকে শিখে গিয়েছে সে প্রশ্ন উত্তর দিতে পারে না। কিন্তু তুমি যখন একটা হাই প্রোফাইল অফিসারের ইন্টারভিউ নিতে যাবে, তখন তোমাকে কনফিডেন্স নিতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। এবং তুমি দেখবা যে অনেক সময় উপস্থাপক বড় বড় প্রাইম মিনিস্টারের, বড় বড় নেতাদের ইন্টারভিউ নিতে যায়, অ্যাঙ্কারিং করে, তাদের কিন্তু কনফিডেন্স লেভেল যদি হাই না থাকে, তাহলে কিন্তু, যেমন মুন্নি সাহা দেখো, কত বড় বড় মানুষের ইন্টারভিউ নিয়েছে এবং তার কনফিডেন্স লেভেল এত হাই ছিল। আর এগুলো হয় এডুকেশনের উপরে, ইথিক্যাল কনসিডারেশনের উপরে, নৈতিকতার উপরে থাকতে হয়। একটা ভালো মানুষের, শিক্ষিত মানুষের মধ্যে কনফিডেন্স লেভেল হাই থাকে। আর একটা হলো পজিটিভ অ্যাটিটিউড। তোমাকে পজিটিভ হতে হবে, তোমাকে অবশ্যই পজিটিভ হতে হবে। এখন মনে করো যে তুমি মনে করো আরে এই ইন্টারভিউ নিয়ে কী হবে, এটা কি ঘোড়ার ডিম, এটা এই প্রশ্নটা কোনো দরকার ছিল? নো। যে প্রশ্ন কোশ্চেনিয়ারে আছে, তোমাকে বুঝতে হবে এটা একটা গবেষণালব্ধ ফল, এর প্রতিটা প্রশ্নেরই একটা প্রয়োজনীয়তা রয়েছে। বরং তুমি এটাকে পজিটিভ থাকবা। বরং তোমার যদি মনে হয় না, আমার মনে হয় আরেকটু এর উপরে আরেকটু পড়াশোনা করা দরকার, তুমি আরেকটু পড়াশোনা করবা। আরেকটা হলো মেন্টাল প্রিপারেশন। যখন তুমি কোনো ইন্টারভিউ নিতে যাবে, তোমাকে মানসিকভাবে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। কি বললে কি বলতে হবে, কি করলে কি করতে হবে, ধাওয়া দিলে আমি কি করব, সে যদি আমাকে একটু ইনসাল্ট করে তখন আমি কিভাবে সহ্য করব, আমার শারীরিক গুণাবলীগুলোকে কিভাবে কাজে লাগাবো, এই ব্যাপারে তোমাকে একটা মেন্টাল প্রিপারেশন নিতে হবে। আরেকটা হলো ইনোভেটিভনেস থাকতে হবে। ইউ হ্যাভ টু ইনোভেটিভ মানে কি? টু পাওয়ার অফ ইনভেনশন সামথিং নিউ। Innovation is the invention of something new. তোমাকে নতুন কিছু নিউ সিচুয়েশনে তোমাকে হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ উচ্চতর দক্ষতার দিকে তোমাকে যেতে হবে, নতুনত্ব আনতে হবে, কন্টিনিউ এটা নিয়ে গবেষণা করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতেছ, নাকি সবাই চলে গেছো? সবাই কি চলে গেছো নাকি? কই মানুষজন কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বললাম আমি? আর হলো তোমার সোশ্যাল কোয়ালিটিসের মধ্যে আছে তোমার থাকতে হবে কথোপকথন যোগ্যতা। একজন রেসপন্ডেন্টকে ওয়েলকাম জানাতে হবে, কিভাবে তুমি ওয়েলকাম জানাবে, বিনয়ের সাথে কথা শুরু করতে হবে, বিনয়ের সাথে কথা শেষ করতে হবে। মাঝে যদি থ্যাংক ইউ, তোমরা যেও না, আমরা অনেক কষ্ট করছি, এই স্লাইডটা বানাতেই আমার 4 ঘন্টা লাগছে। I am positive because I made this slide by laboring minimum 4 hours. আর তোমরা যদি এই 30-40টা মিনিট শুধু না শোনো, তাহলে তো আমাদের এই চেষ্টার কোনো মানেই হয় না। তোমরা ঘরে আসছো, আমাদের প্রিন্সিপাল স্যার ভালোভাবে বলছে, যে বুঝিয়ে বলছে যে আমরা শিক্ষক, আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি, সমাজের জন্য আমাদের কিছু করতে হবে। করোনা ভাইরাস আমাদেরকে এইভাবে গৃহবন্দী করতে পারে না। উন্নত দেশগুলোতে 24 আওয়ার, দিনে 4 ঘন্টা ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে, আমরা কিন্তু কিছুই করতেছি না। কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট, আমাদের মধ্যে ডেডিকেশন আছে। তোমাদের কেডি স্যার কতবার আসছে, আমি আসছি, লাইজু ম্যাডাম আসবে, সবাই আসবে, তোমাদের ভয়ের কিছু নেই। তোমরা শুধু যদি পারো, একটা চোরা বুদ্ধি দেই, কেডি স্যারের কাছ থেকে কেডি স্যারের গোডাউনে বই আছে, একটা মিনিমাম দাম দিয়ে বইগুলো ম্যানেজ করার চেষ্টা করো। স্যারকে বলো, স্যার আপনি যারা গ্রামে আছো, যদি কুরিয়ার হয় কুরিয়ার করে, কারণ বই পাইলে তুমি পড়তে পারবা। মজার ব্যাপার কি, এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, তোমরা কিন্তু পড়তে পারো। এই যে গাইডলাইনটা দিচ্ছি, এখন যদি তোমার সামনে বই থাকে, তোমার জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ। একবার পড়বা, দেখবা সব মনে থাকবে। আর এগুলো আহামরি কোনো কঠিন কিছু বলছি না। যাই যেটা বলছিলাম যে প্রশ্ন মানে উত্তরদাতার উত্তর দেওয়ার মাঝখানে তাকে যদি থামাতে হয়, তাহলে বিনয়ের সাথে ইন্টারাপ্ট করতে হবে। আবার এমনভাবে প্রশ্ন করতে হবে যেন একটি প্রশ্নের পুনরাবৃত্তি না ঘটে। আরেকটা হলো গ্রেজারিয়াস, অর্থাৎ এটাকে বলা হয় তোমার মিশুক স্বভাব। মিশুক, তুমি দেখবা যে এমন কিছু বন্ধু আছে, যদি আড্ডায় না আসে, আড্ডা জমে না। এমন বন্ধু আছে না, মাস্টার অফ সেরেমনি বলে, আসলে মিশতে পারা। দেখবা তোমার এমন কিছু বন্ধু আছে
তারা সবার সাথে মিশতে পারে, সবার সাথে মিশতে পারে। আবার কেউ আছে একদম ইন্ট্রোভার্ট, মিশতে পারে না। কিন্তু একজন ইন্টারভিউয়ারকে বা ফিল্ড ওয়ার্কারকে অবশ্যই এই গ্রেজারিয়াস নেচারের হতে হবে। আরেকটা হলো কি ভদ্র, পোলাইট ম্যানার, মানে আদব কায়দা জানতে হবে। আদব কায়দা মানে কি, কখন সরি বলতে হয়, কখন থ্যাংক ইউ বলতে হয়, কখন হাসতে হয়, কখন একটু চুপ থাকতে হয়, কখন একটু কথা বলতে হয়, এগুলো কিন্তু পোলাইটনেসের একটা শিক্ষা। আরেকটা হলো সামাজিক গুণাবলী থাকতে হয়, কিছু সামাজিকভাবে মেশা, তারপরে তোমার ওই ওই ব্যক্তিত্বশীল হওয়া, সমাজের প্রতি নিজের দায়িত্বশীল সম্পর্কে, নিজের দায়িত্বশীলতা সম্পর্কে নিজেকে তুলে ধরা। আর একটা হলো আন্তরিকতা। তাহলে আমি তোমাদের জন্য যে বিষয়গুলো তুলে ধরলাম সেটা হলো একজন দক্ষ বা উত্তম ফিল্ড ওয়ার্কের কি কি গুণাবলী থাকতে হয়। এগুলো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আরেকটা সম্ভবত আর 2টা স্লাইড আছে আমাদের, আর 10 মিনিট লাগতে পারে, নাও লাগতে পারে। এগুলো সহজ জিনিস আছে। নেচার অফ ফিল্ড ওয়ার্কার। ফিল্ড ওয়ার্কার মানে হচ্ছে কি মাঠ কর্মী। এর প্রকৃতি হলো এরা কি করে, কিভাবে করে। একটা হলো কি, তারা সরাসরি সারাদানকারীর সাথে যোগাযোগ করে, এরা প্রশ্নপত্র তৈরি করে, এরা টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউ নেয়, এরা অনেক সময় শপিং মলে দাঁড়িয়ে থেকে শপিং মলে যাওয়া কিংবা আসার ধারে যারা বায়ার থাকে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিতে পারে। যেমন মনে করা তোমার আমাদের টোকিও স্কোয়ারের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, এক্সকিউজ মি, আমি আপনাকে একটু বিরক্ত করি, আমাকে আপনি 2টা মিনিট সময় দিবেন, আমাদের কি বলে কোম্পানির স্বার্থে এটা খুব গুরুত্বপূর্ণ। এমনভাবে ফ্ল্যাটার্ড করতে হবে যেন লোকটা যত ব্যস্তই হোক অ্যাটলিস্ট তোমাকে শোনে। এরপর হলো কি মেল কোশ্চেনিয়ার থ্রু পোস্ট অফিস। তুমি একটা কোশ্চেনিয়ার স্ট্রাকচারাল কোশ্চেন করে একটা পোস্ট অফিসের মাধ্যমে ওই ঠিকানায় মেল করে দিতে পারো, সাথে কিছু গিফট দিবা। তাহলে সে করবে কি, নির্ধারিত সময় বলে দিতে হবে, ভাই আপনার এই গুরুত্বপূর্ণ অবদান, আপনার কথা আমরা আপনার এই অবদান কথা ভুলবো না, আপনি এটা করে। এবং ওই কোশ্চেনিয়ার যে পাঠাবা ফেরত খাম পাঠাতে হবে, কিন্তু ফেরত খাম পাঠাতে হবে, এটা নেচার। আর অবজার্ভিং বাইং অ্যান্ড সেলিং বিহেভিয়ার। আবার তুমি করতে পারো কি, বিভিন্ন সুপার শপে গিয়ে বা বাইং সেন্টারে গিয়ে, সেলিং সেন্টারে গিয়ে তুমি দেখতে পারো যে ক্রেতা কি আচরণ করছে নেওয়ার জন্য, আর বিক্রেতা কি আচরণ করছে বিক্রি করার জন্য। কারণ হলো কি, তোমার পণ্যের ব্যাপারে ক্রেতার আগ্রহ তুমি জানতে পারবা, আবার তোমার বিক্রেতারও বিক্রয়ের মানসিকতা সম্পর্কে জানতে পারবে। এর হলো নেচার অফ ফিল্ড ওয়ার্ক। এরপরে লাস্ট টপিক্স, ইম্পর্টেন্স অফ ফিল্ড ওয়ার্কার বা সরি ফিল্ড ওয়ার্কার না, ফিল্ড ওয়ার্ক। ইম্পর্টেন্স অফ ফিল্ড ওয়ার্ক আমি ঠিক করে দিচ্ছি। ইম্পর্টেন্স অফ ফিল্ড ওয়ার্ক আমি সংক্ষেপে বলছি, বইয়ের মধ্যে সুন্দর আছে। কালেকশন অফ প্রাইমারি ডাটা, অর্থাৎ প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা। তোমরা জানো যে একজন মানুষের শরীরে যদি রক্ত না থাকে তাহলে সে বাঁচবে না। আর গবেষণার মধ্যে, বাজারজাতকরণ গবেষণার মধ্যে যদি ডাটা না থাকে তাহলে ওই গবেষণা বাঁচবে না। এই জন্য বলা হয় ডাটা ইজ দ্য ব্লাড অফ রিসার্চ, either marketing or whatever you say। রিসার্চ তো সব জায়গায় হয়। তাহলে কি হচ্ছে, প্রাইমারি ডাটা কালেকশন করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ প্রাইমারি ডাটা ছাড়া কখনো হয় না, রিপোর্ট তৈরি হয় না। আর রিপোর্ট তৈরি না হলে ডিসিশন মেকার কোনো ডিসিশন নিতে পারে না। এবং বলা হয়ে থাকে যে শুধু ডাটা কালেকশন করলেই হবে না, ইট শুড বি অ্যাকুরেট অ্যান্ড রিলায়েবল। এটা অবশ্যই নির্ভরযোগ্য এবং সঠিক ডাটা হতে হবে। ডাটা কালেকশন করলেই হবে না, গাছতলায় বসে বসে ডাটা লিখলে কিন্তু সামনে ডাটা কালেকশন হবে না। যেমন মনে করো আমি বলতেছি যে মোহাম্মদপুর ধানমন্ডি এলাকায় কতজন লোক পার্সোনাল গাড়ি ব্যবহার করে। এখন তুমি যদি সব গাড়িওয়ালার ইন্টারভিউ নাও, যারা যারা গাড়ি চালাচ্ছে তাদের ইন্টারভিউ নিলা, তাহলে কি হবে, 100% লোক গাড়ি ব্যবহার করে। আবার তুমি শুধু ভ্যানালার ইন্টারভিউ নাও, তাহলে 100% লোক গাড়ি ব্যবহার করে না, মানে 0%। কাজে র্যান্ডম স্যাম্পলিং, যাকে মাবো নেব, এরকম। টু ওয়ে কমিউনিকেশন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো
টু ওয়ে কমিউনিকেশন। এখানে কিন্তু তোমার একজন সারাদানকারী এবং একজন ইন্টারভিউয়ার এর মধ্যে যোগাযোগটা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ হলো কি, তুমি যদি আন্দাজের উপরে হাইপোথিসিস করে রিসার্চ করো তাহলে সেটা ঠিকানা পাবে না। It is not very easy to define the problem. You have to define the problem accurately based on the reliable data, and it should be collected through a two-way communication process by respondent and interviewers. একটা হলো তোমার অ্যাপ্লিকেবিলিটি বা প্রয়োগযোগ্যতা। তুমি যে ডাটাগুলো কালেকশন করবা এটা যেন প্রয়োগযোগ্য হয়। তুমি কি বলে এটাকে, তুমি তোমার রিলিভেন্ট। কারণ তুমি জানো যে রিসার্চ ইজ এন অবজেক্টিভ আইডেন্টিফিকেশন। তার মানে কি, তোমার একটা নির্দিষ্ট অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভকে বেস করে যখন তুমি ডাটাটা কালেকশন করবা তখন সেটার অ্যাপ্লিকেবিলিটি বেড়ে যাবে। এরপরে হলো হাই রেট অফ রেসপন্স। তোমার চেষ্টা করতে হবে যে রেসপন্স যেন উচ্চমাত্রার হয়। আদা আদি উত্তর দেবে, পেটের ভিতরে কথা রেখে চলে যাবে, এমন যেন না হয়। তোমার দায়িত্ব, ফিল্ড ওয়ার্কের দায়িত্ব হলো যে এর মাধ্যমে কি হয়, একদম সর্বোচ্চ সারা নিশ্চিত করা যায়। আরেকটা হলো ফ্লেক্সিবিলিটি অফ ডাটা। এখন তুমি যদি ডাটার মধ্যে রিজিড থাকো তাহলে কিন্তু গবেষণা কখনোই সঠিক হবে না। তোমাকে বারবার ডাটাকে রিভাইজ করতে হবে। এই জন্য বলা হয় ডাটার ফ্লেক্সিবিলিটি এই ফিল্ড ওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কন্ট্রোল ইন্টারভিউ সিচুয়েশন। তুমি যখন একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করবা তোমাকে অবশ্যই এটা সিচুয়েশনটা কন্ট্রোল করতে হবে। তোমার কন্ট্রোলের বাইরে যদি চলে যায় তাহলে দেখবা যে তুমি যখন গ্রুপ নিয়ে কাজ করবা, ধরো 20 জনকে নিয়ে একটা ফোকাস গ্রুপ ডিসকাশন করবা, তুমি যদি এখানে মডারেটর হিসেবে তুমি সঠিকভাবে ভূমিকা পালন না করতে পারো তাহলে একটা হজবরল লেগে যাবে, গ্যাঞ্জাম লেগে যাবে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফিল্ড ওয়ার্কের গুরুত্ব হলো সিচুয়েশনকে কন্ট্রোল করা। ফাংশনস অফ ফিল্ড ওয়ার্ক এজেন্সি। এই যে মাঠকর্ম হয় এদের এজেন্সি আছে। এই এজেন্সির মাধ্যমে দক্ষ, সৎ ও গুণী মাঠকর্মী সংগ্রহ করা যায় এবং তাদের মাধ্যমে কাজ করা যায়। আর টেকিং রাইট ডিসিশন। কিছু বলবা? শেষ। টেকিং রাইট ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর প্রতিযোগিতা মোকাবেলা করতে হবে। এইগুলো হচ্ছে তোমার এই ফিল্ড ওয়ার্কের গুরুত্ব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যথারীতি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম আমি সেই প্রশ্নগুলোই এখানে আবার নিয়ে আসছি। তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমরা করবা কি, এইগুলো খাতার মধ্যে তুলে রাখবা। আমার রিসার্চের জন্য একটা খাতা বানাবা। সেই খাতার মধ্যে লিখবা প্রথম অধ্যায় ফিল্ড ওয়ার্ক, এ পার্টের কোশ্চেন এত, বি পার্টের প্রশ্ন এত, সি পার্টের প্রশ্ন। এ পার্ট এই বইয়ে পাবে, বি পার্ট এই বইয়ে পাবে, সি পার্ট এই বইয়ে পাবে। এগুলো লিখে রাখবা, তাতে কি হবে, তোমার কালেকশনটা থাকবে এবং এতে করে আমরা এট দ্য এন্ড অফ দ্য টাইম আমরা একটা ভালো পাবো, ফিনিশিং টাচ পাবো এবং বলতে হবে না স্যার সাজেশন দিলেন না, এত কাকুপাকু করতে হবে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অনেক সুন্দর একটা মন নিয়ে আসছিলাম তোমাদেরকে হেল্প করার জন্য। আমি জানি না আমি হেল্প করতে পারছি কিনা বা আমার এই প্রসেসটাকে তোমরা কতটুকু ওয়েলকাম করবে। তবে একটা বিষয় নিশ্চিত থাকো, আমি পড়ালেখা করাই। সুতরাং ভয়ের কিছু নেই। I shall provide everything whatever you need and you just practice boy, don't worry. আমরা এই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এখন কোভিড-19 দিয়ে এমন একটা পরীক্ষা ফেলছেন যে পৃথিবীর ইতিহাসে কোনো মানব জাতি এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে পড়েনি। কিন্তু আমাদেরকে এর মধ্যে থেকেও আমাদের দায়িত্ব পালন করতে হবে, আমাদের যার দায়িত্ব পালন করতে হবে, যার ধর্মের প্রতি অগাধ আস্থা রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। মুসলমান জাতির জন্য এই যে মহাপবিত্র মাস রমজান, এই রমজানের পূর্ণ ফজিলত আমাদেরকে আদায় করতে হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের মধ্যেও যে গুণগত দিকগুলো রয়েছে সেগুলো ইউজ করে আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে যেন আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদেরকে এই যে মুসিবত, এই কোভিড-19 বা করোনা ভাইরাসের যে বিশ্বব্যাপী যে মানে যন্ত্রণা, কষ্ট, মানুষের মৃত্যু, ভয়ঙ্কর একটা অস্থিরতা, টেনশন, সেটা যেন আমাদেরকে
আল্লাহ তাআলা নির্মূল করে দেয়। এই প্রত্যাশা করে পরবর্তীতে এই চ্যাপ্টারের বাকি টপিকসগুলো নিয়ে আরও একটা ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।